দিনের শেষটা যে এইরকম হবে একদমই ভাবতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে হলো সেই দিন, অনেক প্রতীক্ষার অবসান। আজ আমাদের জার্নি শুরু হবে। জার্নি শুরু হলেও সকালের দিকটা একদম স্কুলে যাওয়ার, অফিস যাওয়ার, রেডি হওয়ার মতো। রাকেশ যেহেতু অফিস যাবে, ওই জন্য আমরা ঠিক 9:30 বেরিয়ে, অন্যান্য দিন আজকে আমরা 9টায় বেরিয়ে যাবো। আসলে 9টায় বেরোবো কেন, আমাদেরকে এখান থেকে লাগেজ গুছিয়ে নিয়ে একদম চাকদায় যেতে হবে। রাকেশ তো অফিস করবে, চাকদায় বাড়িতে থাকবো, ওখানেই খাবো, খাওয়া দাওয়া সেরে তারপরে একবারে ওখান থেকে 3টের সময় বেরোবো। তাই জন্য লাগেজপত্র একেবারে গাড়িতে গুছিয়ে নিয়ে গাড়ি নিয়েই আমরা চলে যাবো ওখানে। ওইখান থেকে গাড়ি করে আবার রাকেশকে তুলে নেবো, অফিস থেকে পিক করবো কল্যাণী থেকে, তারপরে চলে যাবো এয়ারপোর্ট। আজকে সকালটা শুরু করেছি অনেক আগে, কিন্তু আমার ট্রাইপডটা ভেঙে গেছে, জানোই তোমরা। এই দেখো আমার ট্রাইপডের অবস্থা একদম ভেঙে গেছে, তাই জন্য আজকে সকাল থেকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর আজকে এত ব্যস্ততা ছিল না, সকালে 9টার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু করে স্নানও হয়ে গেছে। কটায় উঠেছি জানো? 5টায় উঠেছি। তার মধ্যে যা গরম, সেই গরমে বারবার করে ফোন হাতে নিয়ে ভিডিও করা সম্ভব হয়নি, তাই জন্য অনেকটা দেরি করে ভিডিও শুরু করেছি। এখন 9টা বেজে গেছে, এবার রেডি হবো বেরোনোর জন্য। আর তার আগে তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে দিই। আজকে বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম, আবার অনেকগুলো দিন বাড়িটাকে মিস করবে তোমরা। আমার নিজের একেবারে শান্তির জায়গা, সুইট হোম যেটাকে বলে। কিন্তু ঘুরতে যাবো যেখানে, সেখানে গিয়ে খুব মজা করবো, আর খুব তোমাদের সাথে সবটা শেয়ার করবো, একদম A to Z সমস্ত ইনফরমেশনও দেবো। আর আমরা কতটা মজা করলাম সবটা শেয়ার করবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমাদের কেদারনাথ ট্রিপ আজ থেকেই শুরু হয়ে গেল। আচ্ছা, সকাল থেকে তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে ওই যে বললাম, আর ট্রাইপডটা ভেঙে গেছে। আর দ্বিতীয় কথা হলো, বললাম 9টার মধ্যে বেরোবো, 9টার মধ্যে বেরোতে পারিনি। 9:15-20 বেজে গেছে বেরোতে। ওই জন্য বেরোনোর সময় এমন তাড়াহুড়ো বেঁধেছিল বাড়ি থেকে বেরোনোর সময়, যে অনেক দিন গীতাদি আর শিবানীদির সাথে দেখা হবে না, একটু দেখা করাবো তোমাদের সাথে, পারিনি। তারপরে ব্যাগপত্র গাড়িতে তুলতে হলো, আবার এখানে এসে গাড়ি থেকে নামাতে হলো, অনেক কাজ করতে হয়েছে। ঝনককে স্নানও করাতে পারিনি, কিচ্ছু করাতে পারিনি। বাড়িতে এসে গেছি অনেকক্ষণ, এখন প্রায় 12টা বাজতে চললো। এবার ঝনককে স্নানটা করিয়ে দেবো। ঠিক 2টো থেকে 2:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। 3টে ম্যাক্সিমাম, ওই ধরে নিয়েছি 2:30টায় বেরোবো। 2:30টায় বললেই ওই 3টে হয়, না হলে আরও দেরি হয়ে যায়। এবার তাই জন্য এখন এত গরম পড়েছে, আর গরমে এমনিই ক্লান্ত লাগছে, এত কিছু গোছানো। আর এইখানে এসে মাকে আর বাবাকে একটুখানি গোছানোতে হেল্প করে দিলাম। বাবা তো একদম আমাদের মতো অবস্থা, আর আমাদের থেকে ওপর দিয়ে যায়। আজকে যাবো, আজকে সকালবেলা নাকি ব্যাগ গুছিয়েছে, মায়ের কাছে শুনছি। মানে আমাদের বাড়ির থেকেও এক্সট্রিম পর্যায়ের কেউ একজন আছে, এরকম বুঝলাম। যা এখন আমাদের বাড়িতে সব জানলা দরজা আটকে একেবারে সব ঠিকঠাক করে দিয়ে বেরিয়ে গেছি। এখন এখান থেকে যখন বেরোবো, আর এখানে তো আরও জানলা দরজা। আমাদের বাড়িতে কি জানলা দরজা, আমার বাপের বাড়ি একেবারে সিংহ দরজা বলে, চারিদিকে দরজা, চারিদিকে জানলা, প্রচুর কিছু বন্ধ টন্ধ করার আছে। তাই জন্য তখনও তোমার সাথে খুব একটা কথা বলতে পারবো না, এখন একটু পারলাম কথা বলতে, তাই এলাম। এবার ঝনককে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একটু শুইয়ে দেবো। সকালবেলা উঠেছে তাড়াতাড়ি, আবার দুপুরবেলা তো ঘুম হবে না, গাড়িতে উঠে যদি একটু ঘুম হয়। এই তো এক্ষুনি ঘুরতে যাবে, তার মধ্যেই পেয়ে গেল একটা গিফট মোমোর কাছ থেকে। দেখো কি সুন্দর দেখতে, ঠোঁট, একটা ঠোঁটের সানগ্লাস, ওপর দিয়ে আবার দুটো দুটো করে দাঁত বেরিয়েছে। ঝনক এটা পেয়ে যা খুশি হয়েছে না, ওর নাচা নাচি হাসি সব দেখে বুঝতে পারছো তো। ঝনককে এরকম খুশি হতে দেখে আমার খুব ভালো লাগে। আমি তো ওর জন্য সানগ্লাস সাথে করে নিয়েইছি, কিন্তু এটা হয়ে গেল উপরি পাওনা। এটাকে আজকে আর ছাড়ছে না, সাথে করেই নিয়ে যাবে, এমনকি পড়েও যেতে পারে। সবটাই শেয়ার করছি তোমাদের সাথে, দাঁড়াও। কটা বাজে দেখো, 2টোও বাজেনি, 2টো বাজতে 10। আর এত তাড়াতাড়ি ভাবাই যায় না। আমাদের সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে। আর 1.5 ঘন্টার মধ্যে আমরা বেরোবো। আমি এখন একটু শুয়ে বিশ্রাম নিই। এই যে বাড়ির বিছানা, শান্তির বিছানা, আবার অনেক দিন পরেই বাড়িতে আরাম করব। কি বলেছিলাম তোমাদেরকে, ঝনক ফিটফাট বাবু তো সেজেইছে, সেই সাথে চোখের সানগ্লাসটাও আছে, মোর দেওয়া গিফটটা। যখন যেটা প্রথম পায় না, তখন সেটা নিয়ে একদম অস্থির হয়ে থাকে, সারা দিন সারা রাত, এমনকি ঘুমের মধ্যেও হাতে থাকে। তোমরা দেখেই নিয়েছো। এখন তাড়াতাড়ি করে আমরা বেরোই, দুগ্গা দুগ্গা বলে। আমরা ভেবে তো ছিলাম 3টের সময় বেরোবো, কিন্তু রাকেশ ফোন করে বললো 3টেতে বেরোতে হবে না, 3:30টাতে বেরোলেই হবে। আসলে আমাদের ফ্লাইটটা যে 7:55 সেটা আমরা জানতাম না, আমরা ভেবেছিলাম 7টার সময়। ওই জন্য আমরা 3:30টার সময়ই বেরোচ্ছি। জার্নি স্টার্ট একেবারে হয়েই গেল, দিন গোনা শুরু করেছিলাম, আজকেই বেরিয়ে পড়ছি। কবে বাড়ি ফিরবো, বহুত দিন দেরি। যেদিনকে ফিরবো সেদিনকে একটু মনটা খারাপ হবে, কিন্তু আজকে কিন্তু মনটা বেশ খুশি সবার। আর রাকেশের আজকে মনটা একটু কম খুশি, কেননা রাকেশ আজকে অফিস করে তারপরে একদম ঝোড়ো কাক হয়ে বেরোচ্ছে। ঝনক আজকে এত স্টাইল দেখাচ্ছে, দেখো এই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছ, সকালে দেখলেই মোমো এসে দিয়ে গেছে। আমি কিন্তু একটা সানগ্লাস নিয়েছি ওর জন্য, একটু হাতটা সরাও, সেটা পড়বে না, ও এইটাই পড়বে। ঘুরতে যাচ্ছি ঠিক আছে, কিন্তু প্রত্যেকবারের মতো ঘুরতে যাচ্ছি, সবই ঠিক আছে, একটু আনন্দ হচ্ছে, কিন্তু একটু মন খারাপ হচ্ছে। কেন বলো তো, চেরি বেরিয়ের সাথে নেই না, ওই জন্য। আমরা যেখানেই বড় কোনো ট্যুরে যাই সবাই একসাথে যাই, কিন্তু এটা এতটাই টাফ জার্নি, এটা সবাই মিলে যাওয়া সম্ভব হয়নি।
এই জন্য মনটা একটু খারাপ। আর পরে যে যাবো আমরা পারবো না, আমাদের তো বয়স বেড়ে যাচ্ছে দিনকে দিন। ওই জন্যই কেদারনাথের প্ল্যানটা এত তাড়াতাড়ি করতে হলো, নাহলে এর পরে করলেও হতো, আমাদের অসুবিধা ছিল না, সময় ছিল, মা আর বাবার জন্যই। কি মারাত্মক লেভেলের গরম পড়েছে তোমরা সবাই জানো। আর তখনই দুপুর 3:30, তার মানে বাইরে একেবারে আগুন জ্বলছে, রাস্তাঘাট একদম ফাঁকা। খুব তাড়াতাড়ি আমরা কল্যাণীতে পৌঁছে গেলাম। এখন সরকারি অফিসে কতটা কড়াকড়ি তোমরা সবাই জানো, 5:15 আগে খুব একটা বেরোনোর সুযোগ হয় না, কিন্তু তাও রাকেশ বলেছিল 4:30টায় বেরোবে, আমরা 4:30টার মধ্যে ঢুকে গেছি। এখন 4:35 মতো বাজে, কিন্তু ওয়েট করতে হবে মনে হচ্ছে কিছুক্ষণ। গাড়ি থেকে সবাই নেমে গেছে, মোটামুটি ঝনককে নিয়ে মা গেছে, রাকেশের অফিসে নাকি ওকে সবাই দেখতে চেয়েছে, বাবাও নেমে গেছে, কেউ নেই, আমি এখন একা বসে আছি। জানি না কতক্ষণ এখানে ওয়েট করতে হবে। এখান থেকে বেরোবো, তারপরে আবার রাস্তায় জ্যাম, যত দেরি করে ওইদিকে যাবো না, ওই পাশে যত কলকাতার দিকে ঢুকবো তত রাস্তায় জ্যাম বেড়ে যাবে। একটু আগে আগে বেরোতে পারলে ভালো হতো। দেখা যাক কতক্ষণেও আসে। গাড়ি একেবারে ঝড়ের গতিতে যাচ্ছে, রাস্তা এখনো পর্যন্ত ক্লিয়ার, কখন যে জ্যাম শুরু হয়ে যাবে ভগবান জানে। আজকে 6টার মধ্যে ঢুকতে পারলে ঠিক হতো, কিন্তু মনে হচ্ছে 6:30টার মধ্যে ঢুকে যাবে যদি এই গতিতে যাই। আর যদি রাস্তা জ্যাম থাকে তাহলে 7টা বেজে গেলে খুব চাপ হয়ে যাবে। 7:55 যেহেতু টাইম, তারপর গিয়ে চেকিং আছে, তারপরে গেট পাস নেওয়ার, মানে বোর্ডিং পাস নেওয়া, সব কিছু ব্যাপার ট্যাপার আছে, তো তারপরে আবার খিদেও পেয়ে যাবে ঝনককে যদি কিছু খাওয়াতে টাওয়াতে হয়। সব ব্যাপার ট্যাপার মিলিয়ে যতক্ষণ না ফ্লাইটে গিয়ে উঠছে ততক্ষণ একটা টেনশন। দেখা যাক কি হয়। এই যে উনি উঠে গেছেন, ওনার অফিসে গিয়ে আমাদের 15 মিনিট লেট হয়েছে, নাহলে আর একটুখানি 15 মিনিট আমরা আগে যেতাম। আমাদেরকে একেবারে অবাক করে দিল রাস্তাঘাটের সিচুয়েশন। একটা ফোটাও জ্যাম পাইনি। কল্যাণী থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট। 6টার আগেই পৌঁছে গেছি। যখন আমরা এর আগের বছর গরমের ছুটিতে অরুণাচল গেলাম, তখন মনের মধ্যে একটা ভয় কাজ করছিল ঝনককে নিয়ে, ওর ফার্স্ট ফ্লাইট ট্রাভেল। কিন্তু এইবারে আর সেই ভয়টা নেই, তাই মনে শুধু আনন্দ আর আনন্দ। এয়ারপোর্টের গেটে বেশিক্ষণ গাড়ি নিয়ে দাঁড়ানো যায় না, ফাইন হয়ে যায়। ওই জন্য ঝটপট করে লাগেজগুলো বের করে নিলাম। কোথায় যাচ্ছ? পড়াশোনা নেই, ঘুরতে যাচ্ছে। চল পড়তে যাবি, চল দিদার কাছে পড়তে যাবি, দিদার কাছে পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। রাস্তায় বেরোলো না, ঝনককে এরকম মাঝে মধ্যে আমি খেপাতে থাকি, ভালো লাগে বেশ। আমার এই ছেলেকে নিয়ে আমি আর পারি না, অপরিচিত মানুষদের সাথে এইভাবে মিশে যায়। ও ছোট, ভালো মন নিয়েই মিশছে, কিন্তু সবাই তো সেটা পছন্দ নাও করতে পারে। কি অবস্থা দেখো, যতক্ষণ এখানে বসে ওয়েট করছিলাম এই ততক্ষণ এই কীর্তি করে গেছে। এই ব্যাপারটা কি, ফ্লাইটে ওঠার আগে এখানে খাওয়া দাওয়া চলছে, যা পড়ে গেল। এখানে বাড়ি থেকে কেক, ডাল ভাজা, মানে মুগ ডাল ভাজা এসব আনা হয়েছে। এক্ষুনি ফ্লাইট আমাদের আর আধ ঘন্টার মধ্যে ঢুকতেই হবে, তার আগে একটুখানি খেয়ে নিই। এই যে, আর এটা দেখো, যাতে ওকে বলেছে মাকে একটাই দেবে ওকে, না আমি আরও খাবো করে, একবারে একটাকে পুরো মুখে ঢুকিয়েছে, গলায় আটকাবে এবার। বাসে উঠে গেছি, এবার ফ্লাইট, তারপরে দিল্লি। মানে আজকে রাত্রে আমরা কোথায় থাকতে পারি সেটা পুরো রাকেশের দায়িত্ব আছে। তখন আমরা কলকাতা এয়ারপোর্টে, কিন্তু তখনও আমরা জানি না আমাদের সাথে এইরকম একটা ব্যাপার ঘটবে এক্ষুনি। জানক আমরা এই প্লেনটাতে উঠবো, বুঝেছো? দেখেছো? চলো ওঠো, চলো। কি করছিস তুই? দেখো দেখো অবস্থাটা দেখো, মা আর বাবার কোনো দরকার নেই, দাদু ভাই আর দিয়ার সাথে একদম চলছে। এখনকার বাচ্চারা অ্যাডভান্স। আমরা যখন ছোট ছিলাম, এই বয়সে ছিলাম, তখন আমরা ভাবতে পারতাম যে প্লেনে উঠবো, আর এখনকার বাচ্চারা তো হওয়ার পর থেকেই প্লেনে ট্রাভেল করতে শুরু করে দেয়। ঝনক এইখানে দাঁড়িয়ে, মানে এই রানওয়েতে দাঁড়িয়ে বুঝে উঠতে পারছে না কোনটা ছেড়ে কোনটা দেখবে। আমাদের এক জায়গায় 2, আরেক জায়গায় 3টে সিট পড়েছিল। ঝনকের বায়না ও দিয়া আর দাদু ভাইয়ের সাথেই বসবে। আসলে আজকে বাবা মাকে খুব একটা প্রয়োজন হচ্ছে না। দিল্লির হোটেল এখনো বুক করা হয়নি, চলছে। এখানে আমাদের গাইড আমাদের সাথে যাচ্ছে, তার এখন মাথায় গুরুভার পড়েছে। সে এখন কতক্ষণে আমাদের হোটেল ঠিক করতে পারবে কে জানে। এখন না ঠিক করতে পারলে কিন্তু আর হবে না, কারণ আর 5 মিনিট আছে আমাদের ফ্লাইট ছাড়তে। ছিল দিয়েছে মনে হয়, কতক্ষণ লাগবে? হয়ে গেছে একদম পারফেক্ট টাইমিং। তো টাইম ছাড়লো, 55 ছাড়ার কথা, ছাড়েনি, রানওয়েতে যাচ্ছে। যখন ফ্লাইটটা এরকম রানওয়ে দিয়ে ছুটতে শুরু করে, তখন বারবার মাথায় আসে সেই দুর্ঘটনার কথা, সেই লন্ডনগামী প্লেনটার কথা, আর ভেতরটা যেন আঁতকে ওঠে। থাক, আজকে এইসব অশুভ কথা না বলে এখন এই জার্নির মজা নিই। ওপর থেকে, মানে আকাশ থেকে এই ছড়ানো সুন্দর কলকাতা শহরটাকে এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল যেন ফুলের মতো আলোগুলোকে ছিটিয়ে দেওয়া হয়েছে সারা শহরে।
ফ্লাইট জার্নিতে আমাদের সময় বাঁচে ঠিকই, কিন্তু এই ফ্লাইট জার্নিটা বড় বোরিং। এই যে ওপরে উঠে গেলাম, তারপরে আর কিচ্ছু দেখার নেই, শুধু বোর হও বসে বসে। আমি তো একটা টেনে ঘুম দিয়েছিলাম। এই 2 ঘন্টার সময় খুব তাড়াতাড়ি কেটে গেল। আমরা পৌঁছে গেলাম দিল্লিতে। এই ফ্লাইটের ওপরে বসে নিচের শহরটাকে দেখতে কি ভালো লাগে না। কলকাতা ছিল একরকম সৌন্দর্য, আর দিল্লির হলো আরও একরকম। পুরো রাস্তাটা ঘুমোতে ঘুমোতে গেছে, আমিও তাই। আমি তো ঘুম পাচ্ছিল, এরকম হচ্ছে, এর মধ্যে মধ্যে গেছে। কিন্তু সিটগুলো না খুব বেশিটা হেলানো যাচ্ছে না। না আমরা হেলাই নি, তাই আমি হেলিয়ে দিইনি, তোমার গল্প একটু দিয়েছি। বেশিটা হেলানো মানে হেলাই না এমনিতেও খুব একটা রিক্লাইন হয় না এটা। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, মানে একটুখানি এখন পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি, এটাতে হোটেলে গিয়ে কাজকর্মগুলো সেরে ঠিকঠাক টাইম মতো কাজকর্মগুলো করে খেয়ে দিয়ে শুতে পারবো। আর এইটুকু টাইমে না এনার্জি স্টোর করে নিয়েছি। তখন কি আর ভেবেছিলাম একটু পরে এইরকম বিপদের মধ্যে পড়বো? তখন ঘড়িতে বাজে 10টা 15, আর দিল্লি মেট্রো চলে 11:30 পর্যন্ত। আমাদের ইচ্ছে ছিল মেট্রোতে করেই চলে যাব হোটেল পর্যন্ত। দিল্লির মেট্রো পরিষেবা খুব ভালো, কিন্তু আমাদের জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। প্রতিদিন এরকম সময় ঝনক খেয়ে দিয়ে ঘুমানোর জন্য ব্যবস্থা নেয়। আজকে আমরা এখন দিল্লি এয়ারপোর্টে সবেমাত্র নামলাম। ঝনক কিন্তু এয়ারপোর্টের ভেতরের এই এসকেলেটরগুলো খুব এনজয় করছিল, যেন মনে হচ্ছিল মেলার কোনো রাইড। এই এসকেলেটরটাতে ঝনকের একটাই জিজ্ঞাসা যে আমরা কেন হাঁটছি, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যেতে পারছি না সিঁড়িগুলোর মতো। ওকে তখন বোঝানো গেল যে চুপচাপ দাঁড়িয়ে থাকো, তাহলে বুঝতে পারবে যাচ্ছি। কি অবস্থা! এখন রাত্রি প্রায় 11টা বাজতে চললাম, এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আগে ব্যাগগুলো কালেক্ট করে তারপরে মেট্রোতেই মনে হচ্ছে আমাদেরকে যেতে হবে। আচ্ছা, মেট্রো যদি চলে যায় তখন কিসে যাবে? হ্যাঁ, মেট্রো যদি চলে যায় তখন কিসে যাবে? সারাদিনটা ভালো কাটলো। জার্নি শুরু থেকে এতক্ষণ পর্যন্ত একদম স্মুথ ছিল, কিন্তু এইবারে যে এইরকম বিভ্রাট হবে একদমই ভাবতে পারিনি। বেল্টের সামনে এসে দাঁড়ালাম, ব্যাগ কালেক্ট করতে শুরুও করলাম। প্রত্যেকটা ব্যাগ চলে এলো, একটা ব্যাগের দেখাই নেই। ব্যাস, আমাদের প্ল্যান একেবারে ভেস্তে গেল। ভেবেছিলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, না, এখানে এতটাই সময় লেগে গেল সবাইকেই বাধ্য হয়ে এই এয়ারপোর্টে বসেই খাওয়া দাওয়া সারতে হলো। তখনও পর্যন্ত ভাবছিলাম ব্যাগটা পেয়ে যাব, কিন্তু না, পরে জানতে পারলাম ব্যাগটা আমাদের কলকাতাতেই থেকে গেছে। এইবারে পড়লাম মহা বিপদে। অনেক কথাবার্তার পর আজকের মতো ব্যাগের আশা ছেড়ে দিয়ে রাত্রি 12:30টার সময় একটা ট্যাক্সি করে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। আজ আর ব্যাগ পাওয়া সম্ভব নয়, যা হবে কাল। আমাদের সাথে আজকে যে কী বিচ্ছিরি একটা ব্যাপার হলো তোমাকে বলে বোঝাতে পারবো না। কটা বাজে তোমাদেরকে আগে একটু দেখাই। এই যে 1টা বাজে, এই সবে মাত্র হোটেলে ঢুকলাম। সে এয়ারপোর্ট থেকে বেরোতে আমাদের এতটাই দেরি হলো। দেরিটা হবে না কেন? আমাদের ব্যাগ নিয়ে প্রচণ্ড বড় একটা হ্যাপা হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম, একটা ব্যাগ আসেনি, ওই ব্যাগটা আর এলোই না। ওই ব্যাগটা নাকি কলকাতাতেই থেকে গেছে কোনো একটা কারণে, কোনো একটা জিনিসের জন্য ওটাকে আটকানো হয়েছে, কিন্তু সেটা আমাদেরকে ইনফর্ম করা হয়নি। আমরা দিল্লিতে এসে জানতে পারছি আমাদের ব্যাগটা কলকাতাতে থেকে গেছে। অথচ যখন বোর্ডিং পাস হলো তখন কিন্তু রাকেশের ফোন নাম্বার নেওয়া হয়েছে। তাহলে যখন স্ক্যানের পর ধরা পড়লো কোনো কিছু, তেমন কিচ্ছু ছিল না ওই ব্যাগের মধ্যে। আমি বুঝতে পারলাম না কী জন্য আটকেছে, কিন্তু যাই হোক আটকেছে কোনো কারণে, সেটা তো আমাকে ইনফর্ম করা হয়নি। তাহলে আমাদের কোনো দোষ নেই। মানে তোমরা ভাবতে পারবে না, প্রায় 1-1.5 ঘন্টা আমরা ওই দিল্লি এয়ারপোর্টে বসে থেকে তারপরে শেষমেশ রাকেশ তো অনেক কথা কাটাকাটি হলো রাকেশের সাথে যে ব্যাগটা আমাদেরকে হোটেলে পৌঁছে দিতে হবে, কিন্তু হোটেলে ওরা পৌঁছতে পারবে না, ওটা ওদের রুলের বাইরে। কালকে দুপুরবেলা 12টার পরে আমাদেরকে ওইখান থেকে গিয়ে, মানে এয়ারপোর্ট থেকে গিয়ে ব্যাগটা কালেক্ট করতে পারে। ওই ব্যাগের মধ্যে যাবতীয় ঝনকের খাবার, চাল ডাল গুঁড়ো, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক কুকার, মানে যাবতীয় জিনিস, প্রচুর জিনিসপত্র আছে যেগুলো সব করাই দরকারি জিনিস। একটা ব্যাগ মিসিং হওয়া মানে কী ঝামেলা ভাবতে পারছো? আর আমাদের একটা জিনিস আমরা সুবিধা হয়েছে যে কালকে আমরা সকালের দিকটায় দিল্লিতে ফাঁকা আছি। মানে কালকে যদি আমরা সকালেই হরিদ্বারের জন্য বেরিয়ে যাওয়ার আমাদের ট্রেন হতো, তাহলে কী হতো বলতো? একটু বিচ্ছিরি ব্যাপারটা হতো। রাত 1টার সময় ঢুকেছি হোটেলে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে দিনটা খুব বাজে ছিল জানো, মানে বেরিয়ে যে এত হ্যাপার মধ্যে পড়বো একদমই ভাবতে পারিনি। প্রথম থেকে জার্নিটা স্মুথ ছিল, কিন্তু শেষটা গিয়ে এরকম হবে একদমই ভাবিনি। ঠাকুর না করুক আর যেন কোনো রকম জার্নিতে আমাদের প্রবলেম না হয়। যা হয়েছে প্রথমের দিন হয়ে গেছে, এই অল্পের উপর দিয়ে হয়ে গেছে, আর যেন বেশি কিছু প্রবলেম না হয়। একদম সুস্থভাবে, খুব সুষ্ঠুভাবে আমরা যেন
পুরো জার্নিটা কমপ্লিট করে বাড়ি ফিরতে পারি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার নতুন ভিডিওতে তোমার সাথে দেখা করবো। গুড নাইট।